পুরান ঢাকার মাঝে দাঁড়িয়ে থাকা এই প্রাসাদের সঙ্গে জড়িয়ে আছে এমন কিছু ইতিহাস যা হয়তো আপনি জানেন না। কেমন ছিল নবাবদের সেই রাজকীয় জীবন, আসলে কি বা আছে আহসান মঞ্জিলের ভেতরে? গত ভিডিওতে আমরা দেখিয়েছি রোজ গার্ডেন প্যালেসের সৌন্দর্য ও তুলে ধরেছি তার ইতিহাস। আপনারা যারা দেখেননি তারা চাইলে ভিডিওটি আমাদের চ্যানেল থেকে দেখে আসতে পারেন। দেশের যে কোনো প্রান্ত থেকে আপনি ঢাকার বুড়িগঙ্গার তীরে অবস্থিত এই নবাবদের বাড়িতে এসে 40 টাকা সমমূল্যের টিকিট ক্রয় করে প্রবেশ করতে পারবেন। বুড়িগঙ্গা নদীর তীরে কুমারটুলি, বর্তমান ইসলামপুর নামক এলাকায় অবস্থিত এটি। দাঁড়িয়ে থাকা এই বিশাল গোলাপি প্রাসাদটি শুধু একটি ঐতিহাসিক স্থাপনাই নয়, এটি বহন করে বাংলাদেশের ইতিহাসের এক নীরব সাক্ষী। ঢাকার নবাব পরিবারের ঐতিহাসিক বাসস্থান ও প্রতীকী প্রাসাদ ও রাজনৈতিক কর্মকাণ্ডের কেন্দ্রবিন্দু ছিল এটি। 1859 সালে এর নির্মাণ কাজ শুরু হয়ে 1872 সালে শেষ হয়। ফরাসি পুরনো বাণিজ্য কোটার উপর এটি নির্মিত হয়। নবাব আব্দুল গনি তার পুত্র খাজা আহসানুল্লাহ তার নাম অনুসারে দেওয়া হয় আহসান মঞ্জিল। এবার আমরা প্রবেশ করছি ঐতিহাসিক আহসান মঞ্জিল জাদুঘরের ভিতরে। ঢুকতেই আমরা দেখতে পাবো একজন সৈনিকের বর্ম, যেটি তারা যুদ্ধক্ষেত্রে পরিধান করত। এখানে সংরক্ষিত রয়েছে তাদের ব্যবহৃত বিভিন্ন আসবাবপত্র ও তেজসপত্র। এটি মূলত মঞ্জিল সংস্কার আগের এবং পরের ছবি, এবং এই ডামটির আদলে তৈরি করা হয়েছে জাদুঘরটি। রয়েছে নবাবের পোষ্য হাতির মাথা এবং মহিষের মাথা। লাল গালিচা বিছানো কি অপরূপ সৌন্দর্যের নান্দনিক দুটি সিঁড়ি, যা নবাব পরিবার পরবর্তী তলাতে যাওয়ার জন্য ব্যবহার করতেন। চোখ ভাগানো এই শৈল্পিক নকশাখচিত দরজাটি কারো চোখ এড়িয়ে যেতে পারবে না। ভাবতেই ভালো লাগে যে মঞ্জিলের এই বিশাল খাবার টেবিলে একসময় ঘিরে বসতেন নবাব পরিবারের সদস্যরা ও তাদের অতিথিরা। 1858 সালে নির্মিত পূর্ব বাংলার প্রথম হসপিটাল হলো এই মিটফোর্ড হসপিটাল। এখানে রয়েছে নবাবদের ব্যবহৃত সুবিশাল সিন্দুকসমূহ। 1906 সালের 30 ডিসেম্বর ঢাকার আহসান মঞ্জিলের এই কক্ষে নিখিল ভারত মুসলিম লীগ প্রতিষ্ঠিত হয়, যা প্রস্তাব করেছিলেন স্যার নবাব খাজা সলিমুল্লাহ, এবং তিনি মুসলিম লীগ প্রতিষ্ঠা করেন। এপাশে রয়েছে নবাবদের ব্যবহৃত বিলিয়ার্ড গেম রুম। এখানে বংশ পরাক্রমে নবাবদের বংশতালিকা বিস্তারিতভাবে তুলে ধরা হয়েছে। এক ছিদ্রযুক্ত কারুখচিত এই সুন্দর প্লেটটি খাবার গরম রাখার কাজে ব্যবহৃত হতো। প্রথম তলা শেষ করে আমরা চলে যাই মঞ্জিলের দ্বিতীয় তলায়। সেখানে গেলে আপনি দেখতে পাবেন বিশেষ করে নবাবদের ব্যবহৃত লাইব্রেরি কক্ষ, কার্ড রুম, বলরুম বা নাচঘর ও নবাবদের অবদান পানীয় জল ব্যবস্থা ও বিদ্যুৎ ব্যবস্থা, যা বিশেষ অবদান বলে আখ্যায়িত।
এখানে আসলে আপনি আরও দেখতে পাবেন হাতির দাঁত দিয়ে তৈরি কিছু সামগ্রী, যা এই জাদুঘরকে আরও আকর্ষণীয় করে তুলেছে। এখানে রয়েছে আরও বিভিন্ন বরেণ্য ব্যক্তিত্বদের ছবি। ওনারা কোনো না কোনোভাবে এই নবাবী পরিবারের সাথে ওতপ্রোতভাবে জড়িত ছিল, বিধায় তাদের স্মৃতি রক্ষার্থে এখানে ছবিগুলো সংরক্ষণ করা হয়েছে। মঞ্জিলে ঢোকার পর থেকেই আপনি এরকম আকর্ষণীয় কয়েকটি সিঁড়ি দেখতে পাবেন, যা আমাকে খুবই মুগ্ধ করেছে। এটি ঢাকার প্রথম ইট পাথরের তৈরি ইমারত, ইন্দো সারাসেনিক স্থাপত্য রীতি শৈলী, যেখানে মুঘল ও ইউরোপীয় স্থাপত্য রীতিতে নির্মাণ হয়েছে ও যেখানে প্রথম জেনারেটরের মাধ্যমে বৈদ্যুতিক বাতি জ্বালানো হয়েছিল। মঞ্জিলের এই অংশটি ছিল নবাব পরিবারের অন্যতম গুরুত্বপূর্ণ বিনোদনের স্থান, জলসাঘর। এই ঘরে একসময় নবাব ও তাদের পরিবারের সদস্যরা বিভিন্ন বিনোদনের মাধ্যমে সময় কাটাতেন। অতিথিদের নিয়ে এখানে নানা ধরনের আসর বসত, যেখানে গান, বাদ্যযন্ত্র ও সাংস্কৃতিক পরিবেশনার মাধ্যমে মুখর হয়ে উঠত পুরো ঘর। এখানে রয়েছে নবাবদের ব্যবহৃত বিছানা ও আকর্ষণীয় আসবাবপত্র সমূহ। এছাড়াও নবাব আহসানুল্লাহ এর গুরুত্বপূর্ণ অবদানের মধ্যে 1901 সালের 7 ডিসেম্বর আহসান মঞ্জিলের মাধ্যমে ঢাকায় প্রথম বিদ্যুৎ ব্যবস্থার প্রণয়ন ঘটে। বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগ, 1888 সালের টর্নেডো ও 1897 সালের ভূমিকম্প ও অবহেলায় প্রাসাদটি প্রায় ভঙ্গুর অবস্থা হয়ে পড়লে বাংলাদেশ সরকার 1985 সালে নিয়ে নেয় এবং সংস্কার কাজ শেষে 1992 সালের 20 সেপ্টেম্বর জনগণের জন্য জাদুঘর হিসেবে উন্মুক্ত করা হয়। এভাবে আমরা প্রথম বিল্ডিং দেখা শেষ করে দ্বিতীয় বিল্ডিংয়ে নবাবদের ব্যবহৃত জাহাজ, নৌকা, ঘোড়ার গাড়ি এবং ইঞ্জিন চালিত গাড়ির ডেমো দেখে আহসান মঞ্জিল ঘুরে দেখা শেষ করি। আপনারা সপ্তাহে বৃহস্পতিবার এবং সরকারি ছুটির দিন ব্যতীত অন্য যে কোনো দিন চলে আসতে পারেন এই ঐতিহাসিক স্থানটি দেখতে।